আজকে আমরা পড়ব একমাত্রিক গতি, ওয়ান ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, তো বিজ্ঞানের যে শাখায় বস্তুর গতি বর্ণনা করা হয়, গতির কারণ অনুসন্ধান করা হয়, সেই শাখা স্থিতিবিজ্ঞান বা কিনামেটিক্স নামে পরিচিত। এই কিনামেটিক্সের মধ্যেই আমরা পড়ব ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ একমাত্রিক গতি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা প্রথম কয়েকটা জিনিস সম্পর্কে জানবো, যেমন স্থিতি, গতি, চরম স্থিতি, চরম গতি। হ্যাঁ, এগুলো সম্পর্কে জানবো। এগুলো তোমরা আগেও পড়েছো। স্থিতি মানে কি? সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে তবে তাকে স্থির বস্তু বা স্থিতিশীল বস্তু বলা হয় এবং তার অবস্থাকে স্থিতি বলা হয়। ঠিক একই রকমভাবে আমরা বলবো সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে তবে তাকে গতিশীল বস্তু বলা হয়। অর্থাৎ যে সময়ের সঙ্গে অবস্থানের পরিবর্তন হয় তখনই তাকে আমরা বলবো বস্তুর গতি। যেমন চলন্ত ট্রেন, উড্ডীয়মান বিমান, চলন্ত বাস, সূর্যের চতুর্দিকে আবর্তনশীল পৃথিবী ইত্যাদি সমস্ত কিছুই গতিশীল। এবারে চরম স্থিতি কি? একটু চিন্তা করলেই বোঝা যায় উল্লিখিত উদাহরণগুলির মধ্যে রাস্তাঘাট, ঘর বাড়ি স্থির এবং সূর্যের চতুর্দিকে পৃথিবী গতিশীল, এই দুটি উক্তি পরস্পর বিরোধী। পৃথিবী গতিশীল হলে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত ঘরবাড়ি, রাস্তাঘাট অবশ্যই গতিশীল। আসলে আমরা যখন যে বস্তুর ওপরে থাকি সেই বস্তুটিকে স্থির দেখি। যেমন আমরা যখন কোনো চলন্ত ট্রেনে থাকি তখন দেখি আমার ট্রেনটি স্থির, কিন্তু গাছপালা, ঘরবাড়ি সব গতিশীল। আবার যখন ভূপৃষ্ঠের উপরে থাকি তখন দেখি ভূপৃষ্ঠ স্থির, কিন্তু সূর্য, চাঁদ, তারা ইত্যাদি গতিশীল। ঠিক আছে, ঠিক একই রকমভাবে চরম গতি, আমরা যদি এই মহাবিশ্বে একেবারে স্থির কোনো বস্তু খুঁজে পাই তাহলে তার সাপেক্ষে কোনো বস্তুর গতিকে বস্তুটির চরম গতি বলা যায়। অর্থাৎ একেবারে স্থির বস্তুর ওপরে থাকা কোনো দর্শকের চোখে অন্য কোনো বস্তুর গতিকে তার চরম গতি বলা হয়। আসলে আমরা বলতে পারি যে এই মহাবিশ্বে কোনো কিছুই চরম স্থির বা চরমভাবে গতিশীল নয়। আচ্ছা, এরপরে একটি নতুন জিনিস তোমাদেরকে ইন্ট্রোডিউস হবে, সেটা হচ্ছে নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। আচ্ছা, যেমন একটা সহজ উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি পরীক্ষায় কত নাম্বার পেয়েছো, তুমি কি বলবে? যে আমি ভালো নাম্বার পেয়েছি। বা পরীক্ষা তোমার কেমন হয়েছে? বলো ভালো হয়েছে। এখন ভালো হয়েছে এই কথার কোনো অর্থ নেই। তুমি কার সাপেক্ষে ভালো করেছো বা কার সাপেক্ষে খারাপ করেছো সেটিই হচ্ছে বড় কথা। ঠিক আছে, দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, বলছে তুই এখন কোথায় আছিস, এবং তার উত্তরে তুমি বললে আমার বাড়িতে। এক্ষেত্রে তোমার বাড়ি হলো নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রের সাহায্য ছাড়া তুমি তোমার বন্ধুকে তোমার অবস্থান বোঝাতে পারতে না। ঠিক আছে, আচ্ছা, নির্দেশতন্ত্রের সংজ্ঞা কি বলছে? কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। এই অন্য বস্তু বা সামগ্রীকে নির্দেশতন্ত্র বলা হয়। আচ্ছা, এবারে সুবিধাজনক নির্দেশতন্ত্র কি? মানে যেগুলো ব্যবহার করা আমাদের পক্ষে খুবই সুবিধাজনক। যেমন কি? পৃথিবীর গতি, এখানে সূর্য হলো সুবিধাজনক নির্দেশতন্ত্র। সূর্যকে স্থির ধরে আমরা পৃথিবীর গতি বা বিভিন্ন গ্রহ উপগ্রহের গতি পর্যালোচনা করে থাকি। আচ্ছা, ট্রেন বা মোটর গাড়ি, এখানে পৃথিবী হলো সুবিধাজনক নির্দেশতন্ত্র। পৃথিবীকে স্থির ধরে নিয়ে তার সাপেক্ষে আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি বা ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত কোনো বস্তুকণার গতি আমরা পর্যালোচনা করি। আবার চলন্ত ট্রেনের মধ্যে কোনো বস্তুর গতি, মানে ধরো চলন্ত ট্রেনের মধ্যে তুমি কোনো রাবারের বল নিয়ে খেলা করছো বা তাকে হাত থেকে ছেড়ে দিচ্ছ, বলটি ট্রেনের মেঝেতে ড্রপ খাচ্ছে। এই অবস্থায় ওই বলটির গতি পর্যালোচনা করতে গেলে সুবিধাজনক নির্দেশতন্ত্র হলো ট্রেন। অর্থাৎ ট্রেনটিকে আমরা স্থির ধরে নিয়ে গাণিতিক বিশ্লেষণ আমরা করতে পারি। ঠিক আছে, এখন দেখো এই যে নির্দেশতন্ত্র, এই নির্দেশতন্ত্র সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তোমাদের বইতেও দেখো দেওয়া আছে। আচ্ছা, দেখো এখানে নির্দেশতন্ত্র সম্পর্কে কী লিখছি, কোনো বস্তুর অবস্থান কিংবা গতি ও স্থিতির বর্ণনার জন্য অপর কোনো বস্তু বা বিন্দুর সাহায্য নিতে হয়। এই দ্বিতীয় বস্তুকে বলা হয় নির্দেশ বস্তু। নির্দেশ বস্তুর সাথে যুক্ত স্থানাঙ্ক সংখ্যাকে বলা হয় নির্দেশতন্ত্র। এটিকে তুমি নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেমের বা ফ্রেম অফ রেফারেন্সের একটা ডেফিনেশান বলতে পারো। কোনো বস্তু স্থিতি বা গতিশীল অবস্থা বর্ণনার জন্য আমরা এক বা একাধিক সুবিধাজনক নির্দেশতন্ত্র ব্যবহার করতে পারি। আচ্ছা, নির্দেশতন্ত্রের প্রকারভেদ দেখো, কার্তেশীয়
কার্টেসীয় নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র, গোলীয় নির্দেশতন্ত্র, বেলনাকার নির্দেশতন্ত্র। ঠিক আছে। আচ্ছা, এবার কার্টেসীয় নির্দেশতন্ত্রে দেখো তিনটে ভাগ, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, অর্থাৎ 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল অ্যান্ড 3 ডাইমেনশনাল। ঠিক আছে। একমাত্রিক মানে কি, কোনো একটা বিন্দুর সাপেক্ষে একটা বস্তুর দূরত্ব। যেমন দেখো এখানে ছবিতে দেখানো আছে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত, এক্স, অর্থাৎ পি বিন্দুর অবস্থান কি ও বিন্দুর সাপেক্ষে এক্স দূরে। আচ্ছা, দ্বিমাত্রিক, দেখো এখানে এক্স এবং ওয়াই দুটো অক্ষের আমরা সাহায্য নিয়েছি। এখানে এই দুটি হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। এখানে মূল বিন্দু ও 0 0। এখানে পি বিন্দুর অবস্থান কোথায়, আমরা বলতে পারি এক্স অক্ষ থেকে ওয়াই দূরে এবং ওয়াই অক্ষ থেকে এক্স দূরে। ঠিক আছে, এটি হচ্ছে মূল আমার বিন্দু পি বিন্দুর অবস্থান। তাহলে এই ছবি থেকে দেখো আমরা কি বলতে পারি, ও এ সমান এক্স, এ পি সমান ওয়াই এবং ও পি সমান আর। ছবি থেকে বলা যায় ত্রিভুজ ও পি এর জন্য ও পি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, এটা পিথাগোরাস উপপাদ্য, সমান আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা আর সমান √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে। দেখো এখানে পি বিন্দুতে অবস্থিত কণাটির গতি হলো দ্বিমাত্রিক এবং ও এক্স এবং ও ওয়াই অক্ষদ্বয় দ্বারা গঠিত নির্দেশতন্ত্রটি হলো একটি দ্বিমাত্রিক কার্তেশীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে। এবার ত্রিমাত্রিক কার্তেশীয় নির্দেশতন্ত্র কেমন, দেখো এখানে একটা বিন্দু আছে পি বিন্দু। আচ্ছা, এতে তোমার তিনটে দেখানো আছে, কোঅর্ডিনেট দেখানো আছে, একটা ও ওয়াই, ও এক্স এবং ও জেড, তিনটা কোঅর্ডিনেট। ঠিক আছে। বলছে একটি কণা ও এক্স, ও ওয়াই এবং ও জেড দ্বারা গঠিত ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে গতিশীল। ধরি কোনো মুহূর্তে পি বিন্দুতে অবস্থিত কণাটির স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, অর্থাৎ ত্রিভুজ ও বি এ থেকে আমরা কি পাচ্ছি, ও এ সমান ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে, মানে এটা হচ্ছে এই পিথাগোরাস উপপাদ্য। তাহলে ও এ স্কোয়ারের মান কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আবার দেখো ত্রিভুজ ও এ পি থেকে, ও এ পি ত্রিভুজ কোনটা, ও এ, ও এ আর পি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে কী পাচ্ছি আমরা, দেখো ও পি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। এখানেও আমরা পিথাগোরাস উপপাদ্য লাগিয়ে দিয়েছি। দেখো আলটিমেট কী পাচ্ছি, আর সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে আর স্কোয়ার, আর এর মান হচ্ছে কি √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর কি মূল বিন্দু থেকে ওই আমার নির্দিষ্ট যে পি বিন্দু তার দূরত্ব। আচ্ছা, এরপরে দেখো আবার একটি নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র। এই পোলার নির্দেশতন্ত্রে আমরা দুটি জিনিসের সাহায্যে একটা বস্তুর অবস্থান নির্ণয় করি। কেমন করে না, মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব অর্থাৎ আর, এবং ওই আর দৈর্ঘ্যটা এক্স অক্ষের সাপেক্ষে কত কোণ করে আছে, অর্থাৎ আমরা পি বিন্দুকে আর থিটা এটি দিয়ে প্রকাশ করব। দেখো এখানে কার্টেজীয় স্থানাঙ্ক হলে আমরা কি বলতাম, এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতাম, অর্থাৎ এক্স অক্ষ থেকে ওয়াই দূরে এবং ওয়াই অক্ষ থেকে এক্স দূরে অবস্থিত। কিন্তু পোলার কোঅর্ডিনেট সাহায্যে প্রকাশ করতে গেলে আমরা বলবো কি আর থিটা দিয়ে প্রকাশ করব। অর্থাৎ আমি যদি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করে নিই, ও পি এ ত্রিভুজ, তাহলে বলতে পারি কস থিটা সমান এক্স বাই আর। ঠিক আছে, মানে ভূমি বাই অতিভুজ। আর সাইন থিটা সমান ওয়াই বাই আর, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এই দুটো সম্পর্ক থেকে আমরা কি লিখতে পাচ্ছি, যে পিথাগোরাস উপপাদ্য ফলো করে কি লিখতে পাচ্ছি, যে আর সমান √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর এক্স সমান কি আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি আমরা এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে ট্যান থিটা সমান কি লিখবো, ওয়াই বাই এক্স লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে থিটা সমান কি ট্যান ইনভার্স এক্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে দেখো 2 নম্বর, 1 নম্বর এবং 3 নম্বর, এই যে সমীকরণগুলি কি কার্তেশীয় এবং পোলার যে স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, দেখো এরপরে গোলীয় নির্দেশতন্ত্র। গোলীয় নির্দেশতন্ত্র মানে কি, দেখো এখানে 3টা জিনিস দিয়ে আমরা প্রকাশ করতে পারছি, আর থিটা ফাই। এখানে আর কি, আর ওই একই জিনিস, মূল বিন্দু থেকে যে বিন্দুটা আমরা নিচ্ছি পি বিন্দু, তার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। আচ্ছা, আর থিটা কি, থিটা হচ্ছে জেড অক্ষের, ধনাত্মক জেড অক্ষের সাথে যে আর যে দূরকটি রয়েছে তার মধ্যবর্তী কোণ, একে বলা হচ্ছে মেরু অ্যাঙ্গেল বা হচ্ছে পোলার অ্যাঙ্গেল। ঠিক আছে,
আচ্ছা, এরপরে দেখো ফাই। ফাই কোনটা দেখো, তোমরা যদি এটাকে জুম করো, ফাইকে বলা হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। হ্যাঁ, ধনাত্মক এক্স অক্ষের সাথে ও পি ড্যাশ সরলরেখা দ্বারা সৃষ্ট কোণ। দেখো ধনাত্মক এক্স অক্ষের সাথে, ধনাত্মক এক্স অক্ষ কোনটা, এটা ধনাত্মক এক্স অক্ষ এইটা, এর সাপেক্ষে দেখো ও পি ড্যাশ, এই বিন্দুটা পি ড্যাশ, এর মধ্যবর্তী কোণকে আমরা ফাই দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে ফাই। ঠিক আছে, একে বলা হয় অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। তো আচ্ছা, এরপর দেখো কার্তেশীয় স্থানাঙ্কের সঙ্গে গোলীয় স্থানাঙ্কের সম্পর্ক। কিছুই নয়, দেখো এক্স সমান কি, বিপি ড্যাশ সমান ও এ সমান ওপি ড্যাশ কস ফাই। এক্স সমান কি আর সাইন থিটা কস ফাই। ঠিক অনুরূপভাবে ওয়াই সমান কি আর সাইন থিটা সাইন ফাই। আর এখানে জেড সমান কী পাচ্ছি আর কস থিটা। এই তিনটে যে আমরা সমীকরণ পেলাম, এই সমীকরণগুলোকে সেই একই রকমভাবে আমরা যে পিথাগোরাস উপপাদ্য আছে সেখানে মান বসালে আমরা দেখো কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান আর স্কোয়ার, এবং এক্স বাই এবং ওয়াই বাই এক্স থেকে কী পাচ্ছি, ট্যান ফাই। তাহলে এই সম্পর্কগুলি থেকে দেখো আমরা আর সমান কী পাচ্ছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, থিটা সমান কী পাচ্ছি, ট্যান ইনভার্স অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড, এবং ফাই সমান কী পাচ্ছি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটি হলো তোমাদের কার্তেশীয় স্থানাঙ্কের সঙ্গে গোলীয় স্থানাঙ্কের সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বেলনাকার নির্দেশতন্ত্র। দেখো বেলনাকার মানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে বা ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এখানে পি কি, দেখো ও থেকে পি যে এর দূরত্ব, এটাকে সরি এখানে বলছে রো ফাই এবং জেড। রো কি বলছে, এক্স ওয়াই তলে দূরক কি ওপি, ওপি এর অভিক্ষেপ ও পি ড্যাস্ট, এটা হচ্ছে রো। মানে রো বলতে আমরা বলতে পারছি যে পয়েন্টটা আছে এক্স ওয়াই তল, দেখো এক্স এবং ওয়াই যে তল, সেই তলের উপরে ও পি এর অভিক্ষেপ। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আসছে, ফাই। ফাই মানে কোনটা, ও পি ড্যাশ দ্বারা ধনাত্মক এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ। দেখো ফাই হচ্ছে, এটা সেই অ্যাজিমুথাল অ্যাঙ্গেলের যে এটা ছিল, যে ওপি ড্যাশ দ্বারা ধনাত্মক এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ, মানে এই কোণটাকে বলছি আমরা অ্যাজিমুথাল অ্যাঙ্গেল বা ফাই। আর জেড কি, এক্স ওয়াই তল থেকে পি বিন্দুর উচ্চতা, যে এক্স ওয়াই তল আর পি বিন্দুর উচ্চতা। ঠিক আছে, এটাকেই আমি বলছি জেড। এই তিনটি দিয়ে আমরা পি বিন্দুর অবস্থান আমরা বর্ণনা করতে পারছি। ঠিক আছে, এখানে দেওয়া আছে রিলেশন বিটুইন কার্টেসিয়ান অ্যান্ড সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। ওই একই রকমভাবে দেখো এক্স সমান নির্ণয় করেছে রো কস ফাই, ওয়াই সমান রো সাইন ফাই, আর জেড সমান এখানে জেডই বেরিয়েছে, তাহলে এখানে রো স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে দেখো রো সমান রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা সেই পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করছি। আচ্ছা, ফাই সমান কি পাচ্ছি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর জেড সমান তো এখানে জেডই পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, লেখচিত্র অঙ্কন। আচ্ছা, ধরি কোনো পরীক্ষায় দুটি চলরাশির সম্পর্কীয় গৃহীত তথ্যের ছকের আকারে পরিবেশন করা হলো। এক্সকে বলছি আমরা স্বাধীন চল এবং ওয়াইকে বলছি আমরা অধীন চল। মানে এক্সটার মান বিভিন্ন নিতে পারি, তার জন্য ওয়াইয়ের কি মান হয় সেটা আমরা দেখব। দেখো এক্সের মান 0 যখন, তখন ওয়াইয়ের মান 0, যখন এক্সের মান 2 তখন ওয়াইয়ের মান 4, যখন এক্সের মান 4 তখন ওয়াইয়ের মান 8, এক্সের মান 6 হলে ওয়াইয়ের মান 12। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে আমি এখানে গ্রাফ আঁকি, তাহলে দেখো গ্রাফটা আমরা এরকম পরপরভাবে পেয়ে যাব, একটা কেন্দ্র অভিমুখী সরলরেখা। তাহলে প্রাপ্ত মানগুলিকে লেখচিত্রে বসিয়ে একটি মূলবিন্দুগামী সরলরেখা পাই। আমরা জানি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই সমান এম এক্স, যেখানে এম ধ্রুবক, এটি সরলরেখার নতি, অর্থাৎ এম সমান কি ট্যান থিটা। আবার ট্যান থিটা মানে কি ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই মানে কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আর ডেল এক্স ওয়ান কি এক্স এক্স ফোর মাইনাস ওয়াই এক্স টু। দেখো এখানে মানটা দিয়েছে, যেটা মানটা
কার থেকে বিয়োগ করছি আমরা, এই দুটো পয়েন্ট থেকে বিয়োগ করেছি। দেখো x2y2 আর x4y4 এই দুটোর মধ্যে যখন আমরা কম্পেয়ার করব, তাহলে ডেল ওয়াই সমান কী হবে, y4 মাইনাস y2, আর ডেল এক্স সমান কী হবে, x4 মাইনাস x2। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের সমীকরণ, সরলরেখার সমীকরণ কি, ওয়াই সমান এম এক্স, এখানে এম ধ্রুবক, অর্থাৎ কি ওয়াই সমানুপাতিক এক্স, সেই জন্য এই যে সমীকরণটি, এই লেখচিত্রটি কেমন হয়, কেন্দ্র অভিমুখী সরলরেখা। আচ্ছা, কিন্তু সরলরেখা যদি মূল বিন্দুগামী না হয়, তাহলে কী হলো সম্পর্কটা আমার কী হবে, ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটা তোমরা আগে পড়েছো সরলরেখার সমীকরণ। তাহলে এখানে সি কি, ছেদিতাংশ। তাহলে যখন এক্স সমান 0 হয়, তখন সমীকরণ অনুযায়ী ওয়াই সমান সি হয়। দেখো তার ছবিটা আমরা আঁকছি, ওয়াই সমান সি। ঠিক আছে, এই সি হচ্ছে ছেদিতাংশ, মানে ওয়াই অক্ষকে সরলরেখা যে বিন্দুতে ছেদ করছে সেটিকেই আমরা বলছি ছেদিতাংশ। এখানে সি এর মান আমরা দেখতে পাচ্ছি নির্ণয় করে, যে 5 পরপর পরপর মান বসিয়ে আমরা সরলরেখা এখানে এঁকে লেখচিত্র থেকে মান পাচ্ছি, সি এর মান 5। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের এখানে কয়েকটা জিনিস রয়েছে, এগুলো তোমাদের ক্লাস 12-এর জিনিস, অন্তর্কলন বা অবকলন। এটা কিছুই নয়, এটা একটা জিনিস যে কোনো একটা রাশিকে বা কোনো একটা দৈর্ঘ্যকে, হ্যাঁ সময়কে আমরা ক্ষুদ্র সময়ের অবকাশে যদি ভেঙে নিই, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে যদি বিভক্ত করি, তাকে আমরা বলবো অন্তর্কলন বা অবকলন। দেখো এখানে দেখানো আছে যে ওয়াই সমান এফ এক্স, এটা একটা ফাংশান, মানে ওয়াই হচ্ছে এক্সের ফাংশান। মানে যদি আমি বলি যে ওয়াই সমান এক্স প্লাস 2, অর্থাৎ কি এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান পরিবর্তিত হয়, অর্থাৎ ওয়াইকে আমরা বলতে পারি এক্সের ফাংশান হিসাবে এখানে দেখানো হচ্ছে ওয়াইকে। ঠিক আছে, এটা একটা অন্তর্কলজ আছে, তোমরা মোটামুটি এগুলো দেখবে। এগুলো ডিফারেন্সিয়েট ডিডিএক্স করলে কি হয়, হ্যাঁ এগুলো সূত্রগুলো থেকে তোমাদের পরীক্ষায় অঙ্কের ক্ষেত্রে গাণিতিকভাবে এগুলো কাজে লাগে। ত্রিকোণমিতিক অন্তর্কলজের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ যেমন দেখো সাইন এক্সকে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে কি হয়, ডিডিএক্স অফ সাইন এক্স সমান কস এক্স, আবার ডিডিএক্স অফ কস এক্স সমান মাইনাস সাইন এক্স। এগুলো দেখতে পাই, এগুলো তোমরা সূত্রগুলো পড়বে। এই সূত্রগুলো তোমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে অঙ্ক করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগতে পারে। আর মূলত এটি অঙ্কের চ্যাপ্টার, এটা তুমি অঙ্কে তোমরা পাবে ক্লাস 12-এ গিয়ে এটা পাবে। আর এর উল্টোটা কি, সমাকলন। এখানে আমরা বলছিলাম কোনো একটা নির্দিষ্ট রাশিকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে দিচ্ছিলাম, তাকে বলেছিলাম অন্তর্কলজ। আর এখানে দেখো সমাকলন কি, এই ক্ষুদ্র ক্ষুদ্র রাশিগুলিকে একসঙ্গে যোগ করার পদ্ধতিকে আমরা বলছি সমাকলন। মানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাশিকে পরপর পরপর বসিয়ে আমরা একটি রাশি তৈরি করতে পারছি, এটাকে বলছে সমাকলন। এই সমাকলনের একই রকমভাবে অনেকগুলি সূত্র রয়েছে। দেখো এখানে সূত্রগুলি বীজগাণিতিক অপেক্ষকের সমাকলন, এক্স টু দি পাওয়ার এন এর সমাকলন করলে কি হয়, সাইন এক্সের সমাকলন করলে কি হয়, এগুলো দেওয়া আছে, তোমরা এগুলো দেখবে, এই সূত্রগুলো অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। আচ্ছা এবারে দেখো গড় দ্রুতি। গড় দ্রুতি কিছু নয়, টোটাল যে ডিস্টেন্সটা, মানে ধরো একটা গড় দ্রুতি আমরা কখন বলবো, এই সংক্রান্ত অঙ্ক রয়েছে তোমাদের বইতে, তোমরা ক্লাস 9-10-এও এই অঙ্কগুলো করেছো। গড় দ্রুতি বলতে একটা ধরো গাড়ি একটা জায়গা থেকে একটা প্রাথমিক কোনো অবস্থান থেকে যাত্রা শুরু করলো, এবং যাত্রা শুরু করার পরে সে বিভিন্ন রাস্তায় বিভিন্ন দূরত্ব বিভিন্ন বেগে অতিক্রম করলো, অর্থাৎ বিভিন্ন দ্রুতি নিয়ে অতিক্রম করলো। তাহলে আমরা কি করে তার গড় দ্রুতি নির্ণয় করব? কিছুই না, এটা নির্ণয় করতে গেলে আমরা দেখব গাড়িটি বা বস্তুকণাটি মোট কি দূরত্ব অতিক্রম করেছে এবং তার মোট কত সময় লেগেছে। মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট ব্যয়িত সময়, এটা দিয়ে ভাগ করলেই আমরা গড় দ্রুতির পেয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি কিছু নয়, ভিন্ন ভিন্ন মুহূর্তে কোনো বস্তুর দ্রুতির সঠিক মান কিছু ক্ষেত্রে জানার প্রয়োজন হতে পারে। যেমন কোনো একটি ক্ষেত্রে বস্তুর কোনো একটি মুহূর্তের বস্তুর দ্রুতিকে তার তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। মানে ধরো এই জিনিসগুলো আমরা ধরো যখন রকেট উৎক্ষেপণ করা হচ্ছে মহাকাশে, কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে, সেই মুহূর্তে কি হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমে, একটা ফ্র্যাকশান অফ সেকেন্ডে, খুব ক্ষুদ্র সময়ে তার ওই সময় তার দ্রুতি কী ছিল সেটা আমাদের গণনার স্বার্থে জানার দরকার হয়ে থাকে। তো সেই দ্রুতিটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। যেমন মনে করো দেখ একটি চলন্ত ট্রেন 0.5 সেকেন্ড সময়ে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। তা ট্রেনের গতির ক্ষেত্রে 0.5 সেকেন্ড সময়টা খুবই ছোট,
অর্থাৎ ওই মুহূর্তে ট্রেনের গতিবেগ কত, 10 মিটার অতিক্রম করেছে 0.5 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে কত অতিক্রম করবে, 20 মিটার। তাহলে ওই 0.5 সেকেন্ড অবকাশে ট্রেনটির বেগ কত ছিল, 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ক্ষুদ্র সময়ের অবকাশে অতিক্রান্ত দূরত্বকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, আমরা যেমন তাৎক্ষণিক দ্রুতি পড়েছিলাম, ঠিক একই রকমভাবে দেখো আমরা তাৎক্ষণিক বেগও পড়ব। হ্যাঁ, কিছুই নয়, ক্ষুদ্র সময়ের ব্যবধানে আমরা যদি যে দূরত্ব, যে স্মরণ ঘটে বস্তুকণার, সেই তাকেই আমরা বলবো তা তাৎক্ষণিক বেগ। ঠিক আছে। আচ্ছা, এর আগে একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে গড় বেগ। গড় বেগ কিন্তু আমরা দ্রুতির মতো নির্ণয় করতে পারবো না। হ্যাঁ, দেখো, একটি দ্রুতির ক্ষেত্রে আমরা টোটাল যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করেছিলাম, এই ক্ষেত্রে কী করতে হবে, গড় বেগ মানে মোট সরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ বস্তুটা সর্বশেষ যে বিন্দুতে পৌঁছেছে আর সর্বপ্রথমে যে বিন্দু থেকে শুরু করেছিল, দুটোর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, তাকে বলছি আমরা মোট সরণ। এই মোট সরণ বা এই মোট সময়, এই দূরত্বটাকে, এই যে রাশিমালা পাবো আমরা ভাগ করলে মোট সরণকে মোট সময় দিয়ে, তাকে আমরা বলবো গড় বেগ। তোমরা দেখে নাও যে এর ক্ষেত্রে কেমন নির্ণয় করেছিল, গড় দ্রুতির ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট ব্যয়িত সময়। কিন্তু এই ক্ষেত্রে দেখো, মোট অতিক্রান্ত দূরত্ব নয়, মোট সরণ বলা হচ্ছে, মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে।